আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? আমার কথা জি শুনতে মিস। মিস আচ্ছা, জি মিস, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা অংশীদারি ব্যবসার কিছু বোর্ড কোশ্চেন সলভ করেছি। বাসায় দেখেছিলে আরেকবার? জি মিস। আচ্ছা, মাত্র যে জয়েন করলে একটু নামটা বলো। গ্যালাক্সি A7 নাম কি বাবা? মাত্র জয়েন করেছো, কে? নাম বলো, নাম এবং রোল নাম্বার। গ্যালাক্সি A7 ব্র্যাকেটে 2017 লেখা, এটা কে বলো? ঝুমু? রুমু। হ্যাঁ, তুমি নাম এবং আইডি দিয়েই ঢুকবে। গ্যালাক্সি A7 এটা লিখে ঢুকবে না, ঠিক আছে? জি মিস। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা যৌথ মূলধনী ব্যবসার ধারণা, এটা একটু রিভিশন দিব। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ? জি মিস। আমার জি মিস। আচ্ছা, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ সবাই? জি মিস। জি মিস। আচ্ছা, যৌথ মূলধনী ব্যবসার ইংরেজি হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি। এখানে ক্লাসেও আমরা পড়েছি যে যৌথ মূলধনী ব্যবসা মানে কেন এসছে। কিছু লাইন আন্ডারলাইন করে রেখেছি, দেখো, যে মূলত শিল্প বিপ্লবের কারণে উৎপাদন ব্যবস্থায় যে ব্যাপক পরিবর্তন সাধিত হয়, তার সাথে সাথে ব্যবসা সংগঠনের প্রকৃতি ও আওতায় ব্যাপক পরিবর্তন আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন এসছে। উৎপাদন বন্টন ব্যবস্থা পারিবারিক গণ্ডি থেকে বেরিয়ে এসে কারখানাতে স্থান নেয়। আচ্ছা, এই লাইনটা দিয়ে অনেক সময় বহু নির্বাচনী আসে যে শিল্প বিপ্লবের পরে উৎপাদন বন্টন ব্যবস্থা পারিবারিক গণ্ডি থেকে বেরিয়ে এসে কোথায় স্থান নেয়, তখন আনসার কি হবে বলো? কারখানাতে স্থান নেয়। ভেরি গুড, কারখানাতে স্থান নেয়। অথবা প্রশ্নটা অন্যভাবেও হতে পারে যে উৎপাদন বন্টন ব্যবস্থা কোন গণ্ডি থেকে বেরিয়ে এসে কারখানাতে স্থান নেয়, তখন আনসার হবে পারিবারিক গণ্ডি। হ্যাঁ, ফলে জন্ম হয় অধিক মূলধন, সীমিত দায়, যৌথ ব্যবস্থাপনা এবং আইনগত সত্তা ও পৃথক অস্তিত্ব বিশিষ্ট যৌথ মূলধনী ব্যবসা সংগঠনের। উল্লেখ্য, অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে, সেই সময়টা ওরা ব্র্যাকেটে দিয়েছে 1750 থেকে 1850, ইউরোপের কৃষিতে, শিল্প কারখানায়, কয়লা উত্তোলনে ও পরিবহন ব্যবস্থায় যে প্রযুক্তিগত পরিবর্তন সাধিত হয় তাকে শিল্প বিপ্লব নামে অভিহিত করা হয়। শিল্প বিপ্লবের ইংরেজি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। খেয়াল করো, আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি। এখান থেকে তুমি লিখতে পারবে যে শিল্প বিপ্লব কি বা শিল্প বিপ্লব কাকে বলে। ঠিক আছে? যে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইউরোপের কৃষিতে, শিল্প কারখানায়, কয়লা উত্তোলনে ও পরিবহন ব্যবস্থায় যে প্রযুক্তিগত পরিবর্তন সাধিত হয় তাকে শিল্প বিপ্লব বলে। ক্লিয়ার এইটুকুন?
আমার কথা বুঝতে পেরেছো সবাই? জি মিস। শিল্প বিপ্লব কি বা শিল্প বিপ্লব কাকে বলে এটা ভালোভাবে শিখবে, এটা প্রায় জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। শিল্প বিপ্লবের ইংরেজি প্রতিশব্দটি কি বলো? ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। বানানটা সঠিকভাবে শিখবে, ঠিক আছে? অনেক সময় 3টা ভুল বানান দেওয়া থাকে, একটা সঠিক বানান দেওয়া থাকে। কাজে বানান না জানলে দেখা যাবে তুমি ভুল বানানেই টিক চিহ্ন দিয়ে আসছো। আচ্ছা, এরপরে যৌথ মূলধনী ব্যবসা আইনের মাধ্যমে সৃষ্ট ও পরিচালিত হয়। সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় ব্রিটেনে 1844 সালে, যা দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844 নামে পরিচিত ছিল। এই লাইনটা দিয়ে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, ঠিক আছে? সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় কোথায়? ব্রিটেনে। ব্রিটেনে, গুড। সর্বপ্রথম কোম্পানি আইন কত সালে পাশ হয়? 1844 সালে। ভেরি গুড। সর্বপ্রথম কোম্পানি আইন কি নামে পরিচিত ছিল? The Joint Stock Company Act 1844. ভেরি গুড। তাহলে দেখছো যে এই লাইনটা থেকেই তুমি 3টা প্রশ্নের উত্তর করতে পারলে। ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাশ হয় 1850 সালে। এই লাইনটি দিয়েও বহু নির্বাচনে আসতে পারে। ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশ মানে কি? যখন সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশে শাসন করত। ভেরি গুড। তাহলে ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাশ হয় কখন? 1850 সালে। 1850 সালে। 1913 সালে ভারতীয় কোম্পানি আইন আবার নতুন করে পাশ হয়। এই লাইনটা দিয়েও প্রশ্ন হতে পারে যে ভারতীয় কোম্পানি আইন নতুন করে পাশ হয় কত সালে? 1913 সালে। 1913 সালে। স্বাধীন বাংলাদেশেও অনেক বছর যাবত 1913 সালের কোম্পানি আইন চালু ছিল। কোম্পানি আইনের ব্যাপক সংস্কার করে 1994 সালে বাংলাদেশে নতুন কোম্পানি আইন প্রবর্তন করা হয়, অর্থাৎ চালু করা হয়, ঠিক আছে? এই লাইনটা দিয়ে প্রশ্ন হতে পারে যে বাংলাদেশে নতুন কোম্পানি আইন চালু করা হয় কখন? 1994 সালে। আর 1994 সালের আগ পর্যন্ত বাংলাদেশে কত সালের কোম্পানি আইন চালু ছিল? 1913। ভেরি গুড। বর্তমানে বাংলাদেশের সকল কোম্পানি ব্যবসা 1994 সালের আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। এই লাইনটি দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে বাংলাদেশের সকল কোম্পানি ব্যবসা কত সালের কোম্পানি আইন দ্বারা পরিচালিত? 1994 সালের। ভেরি গুড। 1994 সালের কোম্পানি আইনে কোম্পানি বলতে অত্র আইনের অধীনে, অর্থাৎ কোম্পানি আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত কোনো কোম্পানি অথবা বিদ্যমান কোনো কোম্পানিকে বোঝায়। এটা হচ্ছে কোম্পানি আইন অনুযায়ী কোম্পানির সংজ্ঞা, ঠিক আছে? মূলত কোম্পানি সংগঠন হলো আইন দ্বারা সৃষ্ট পৃথক অস্তিত্ব সম্পন্ন কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী এবং সীমিত দায়ের এমন এক ধরনের প্রতিষ্ঠান যেখানে কতিপয় অর্থাৎ কিছু ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। এখান থেকেও তোমরা কোম্পানির সংজ্ঞাটা শিখতে পারো। একটা ছবি দেওয়া আছে বইতে না, ছবির নিচে লেখা আছে দেখো, জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন শিল্প বিপ্লবের স্মারক। অনেক সময় প্রশ্ন হয় যে বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেছেন? তখন কি আনসার হবে? জেমস ওয়াট। ওয়েট না, ওয়াট।
এরপর আমরা চলে যাচ্ছি যৌথ মূলধনী ব্যবসার বৈশিষ্ট্য। বর্তমানে বৃহদায়তন ব্যবসা জগতে এই জাতীয় ব্যবসার গুরুত্ব অনেক। এই জাতীয় ব্যবসার এমন কিছু বৈশিষ্ট্য আছে যা তাকে অন্যান্য ব্যবসা সংগঠন থেকে আলাদা মর্যাদা দিয়েছে। নিচে কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা হলো। প্রথম বৈশিষ্ট্য দেখো, যৌথ মূলধনী কোম্পানি একটি আইন সৃষ্ট ব্যবসা সংগঠন। আইন সৃষ্ট অর্থাৎ আইনের নিয়ম কানুন মেনে যৌথ মূলধনী কোম্পানি প্রতিষ্ঠা করতে হয়। আইনি প্রক্রিয়ার অধীনে হয় বলে এর গঠন বেশ জটিল ও আনুষ্ঠানিকতাপূর্ণ। আইন অনুযায়ী এর সদস্য সংখ্যা নির্ধারিত, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি সদস্য কত হবে সেটা আইনে নির্ধারণ করা আছে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন, এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য 7 জন এবং সর্বোচ্চ সংখ্যা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এই লাইনটি দিয়ে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য কত? 2 জন। আর সর্বোচ্চ 50 জন। 50। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য 7 জন। 7 জন আর সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ কোম্পানি যতগুলো শেয়ার বিক্রি করবে তার সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে তত। সেকেন্ড বৈশিষ্ট্য দেখো, আমি পুরোটা ব্র্যাকেটের ভিতরে রেখেছি। প্রথম লাইনটা আন্ডারলাইন করেছি, কোম্পানি ব্যবসা একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। অনেক সময় এই লাইনটি দিয়েই প্রশ্ন হয় যে কোম্পানি ব্যবসাকে স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান বলা হয় কেন। তখন এই পয়েন্টে যা লেখা আছে সম্পূর্ণটিকেই তোমাকে লিখতে হবে, ঠিক আছে? যে কোম্পানি ব্যবসা একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। কোম্পানি ব্যবসা করতে আগ্রহী কিছু সংখ্যক ব্যক্তি স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে অর্থাৎ মিলিত হয়ে কোম্পানি গঠন করে। তবে সদস্যদের কেউ ইচ্ছা করলে শেয়ার হস্তান্তরের মাধ্যমে সহজেই ব্যবসা থেকে বিদায় নিতে পারে, আবার কেউ ইচ্ছা করলে শেয়ার ক্রয়ের মাধ্যমে এর সদস্য পদ লাভ করতে পারে। এই কারণে কিন্তু এটাকে বলা হচ্ছে স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। এই বৈশিষ্ট্যটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি মিস। একটু খাতায় প্রশ্নগুলো লিখে রাখছো তো? বলছি যে জি মিস। আচ্ছা, তিন নম্বর বৈশিষ্ট্য দেখো, আইনের দ্বারা সৃষ্ট বলে এই ব্যবসাটি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। এই লাইনটিতে অনেক সময় জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন হয় যে কোন ব্যবসাকে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী বলা হয়? কোন ব্যবসাকে বলো? যৌথ মূলধনী ব্যবসা। হ্যাঁ, ভেরি গুড। যৌথ মূলধনী ব্যবসাকে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী বলা হয়। এখন কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী কেন বলা হয়, অথবা কৃত্রিম ব্যক্তিসত্তার মানে কি? এর অর্থ পরের লাইনগুলোতে আছে, দেখো আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি। যে কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে বোঝায় ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় অর্থাৎ ব্যক্তির মতো আইনগত মর্যাদা ও অধিকার অর্জন করা। কোম্পানি যে কোনো স্বাধীন ব্যক্তির মতো নিজ নামে অন্যের সাথে চুক্তি ও লেনদেন করতে পারে এবং প্রয়োজনে মামলাও করতে পারে। আবার অন্য কোনো পক্ষ কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারে। ঠিক আছে? তুমি হচ্ছে একজন ব্যক্তি সত্তা। তুমি যেমন অন্য কারোর সাথে লেনদেন করতে পারো, তোমার যেমন আইনগত মর্যাদা এবং অধিকার আছে। ঠিক আছে? একটি কোম্পানি গঠন যখন হয় আইনের মাধ্যমে, তখনও কিন্তু সে ব্যক্তির মতোই আইনগত মর্যাদা ও অধিকার লাভ করে এবং স্বাধীন ব্যক্তির মতোই সেই কোম্পানি নিজ নামে অন্যের সাথে চুক্তি এবং লেনদেন করতে পারে, প্রয়োজনে মামলা করতে পারে। অর্থাৎ সে কারোর সাথে লেনদেন করলো, চুক্তি করলো, সেই চুক্তি ভঙ্গ করলো অন্য পক্ষ, তখন সেই চুক্তি ভঙ্গের জন্য
অপর পক্ষের বিরুদ্ধে কোম্পানি মামলা করতে পারে, আবার অপর পক্ষ কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারে। এই কারণে কোম্পানি ব্যবসাকে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী বলা হয়। ক্লিয়ার হয়েছে এটা? সবাই কি বুঝতে পেরেছো? আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দাও। জি মিস। আচ্ছা, এটা ভালোভাবে পড়বা, এই প্রশ্নটা কিন্তু প্রায় আসে। 4 নম্বর বৈশিষ্ট্য বলেছে, কোম্পানি ব্যবসায় যেহেতু আইনের মাধ্যমে সৃষ্ট, তাই এর বিলুপ্তি ঘটাতে চাইলে তা করতে হবে আইনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায়। বিলুপ্তি মানে কি? বিলুপ্তি শব্দের অর্থ কি বলো? অবসান। অবসান, হ্যাঁ, বা ব্যবসা বন্ধ করে দেওয়া। এইভাবে সে চিরন্তন অস্তিত্বের মর্যাদা লাভ করে। কোন শেয়ার হোল্ডারের মৃত্যু, দেউলিয়াত্ব বা শেয়ার হস্তান্তরের মাধ্যমে কোম্পানির বিলোপ সাধন হয় না। বুঝতে পেরেছো? যে কেউ ইচ্ছা করলেই কোম্পানির বিলোপ সাধন করতে পারবে না। যে কারো মনে হলো যে না আমি আর এই কোম্পানিতে থাকবো না, তখন সে শেয়ার হস্তান্তর করতে পারবে, শেয়ার বিক্রি করে দিতে পারবে। যেহেতু কোম্পানি ব্যবসা আইনের মাধ্যমে সৃষ্ট, কাজেই এর বিলুপ্তি বা অবসান ঘটাতে চাইলেও তা করতে হবে আইনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায়। 5 নম্বর বৈশিষ্ট্য বলেছে, কৃত্রিম ব্যক্তি হওয়ার কারণে কোম্পানিকে একটি সিল ব্যবহার করতে হয়। কোম্পানির সকল কাজে ও কাগজপত্রে এই সিলের ব্যবহার বাধ্যতামূলক। 6 নম্বর বৈশিষ্ট্য বলেছে, আইনগতভাবে কোম্পানির মূলধনকে কতগুলো সমান অঙ্কের ক্ষুদ্র এককে ভাগ করা হয়। এরূপ প্রত্যেকটি এককে একটি করে শেয়ার বলে। ব্র্যাকেটের ভিতরে রেখেছি, দেখো কি প্রশ্ন হবে এই লাইন থেকে। আমার কথা শুনতে পেয়েছো? কি প্রশ্ন হবে বলো? শেয়ার কাকে বলে? শেয়ার কাকে বলে? ভেরি গুড। যে কোম্পানির মোট মূলধনকে কতগুলো সমান অঙ্কের ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করা হয়, এরূপ প্রত্যেকটি এককে একটি করে শেয়ার বলে। শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি মূলধন সংগ্রহ করে, এজন্য এগুলোকে শেয়ার মূলধন বলে। এই লাইনটিতে অনেক সময় প্রশ্ন হয় শেয়ার মূলধন কি, জ্ঞানমূলক কোশ্চেন, তখন কি লিখবো আমরা? বছরের ঊর্ধ্বে। তুমি তো আমার প্রশ্নটাই বুঝলা না। শেয়ার মূলধন কাকে বলে বা শেয়ার মূলধন কি? ও ম্যাম সরি। শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি মূলধন সংগ্রহের জন্য। হ্যাঁ, শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি মূলধন সংগ্রহ করে, সেই মূলধনটাকেই বলা হয় শেয়ার মূলধন। শেয়ার মূলধন। 18 বছরের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি এবং যে কোনো প্রতিষ্ঠান শেয়ার কিনে এর সদস্যপদ লাভ করতে পারে। এই লাইনটা দিয়ে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে কোনো কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য একজন ব্যক্তির সর্বনিম্ন বয়স কত হতে হবে? 18 বছরের ঊর্ধ্বে। হ্যাঁ, মানে সর্বনিম্ন হচ্ছে 18 বছর হতে হবে, যেহেতু আমাদের দেশের আইন অনুযায়ী 18 বছর হলেই তাকে সাবালক ধরা হয়। ঠিক আছে? জি মিস। সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে এবং শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করার সুযোগ থাকার কারণে কোম্পানি ব্যবসায়ে অধিক মূলধনের সমাবেশ ঘটে। এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে কোম্পানি ব্যবসায়ে অধিক মূলধনের সমাবেশ ঘটে কেন, বা কোম্পানি ব্যবসায়ে অধিক মূলধন হয় কেন? কেন বলো? সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে এবং শেয়ার বিক্রি করে সংগ্রহ করার সুযোগ থাকার কারণে। আচ্ছা, 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে কোম্পানির মালিকানা থেকে ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। এই লাইনটি দিয়ে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে
কোন ব্যবসার ক্ষেত্রে মালিকানা থেকে ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা? কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে। কোম্পানি ব্যবসার ক্ষেত্রে মালিকেরা সরাসরি ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে না, অর্থাৎ কোম্পানির যারা মালিক তারা সরাসরি ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে না। ব্যবস্থাপনার দায়িত্ব থাকে বেতনভুক্ত অন্য একটি পক্ষের উপর। এই লাইনটি দিয়েও প্রশ্ন হতে পারে যে কোম্পানি ব্যবসায় ব্যবস্থাপনার দায়িত্ব কাদের উপর থাকে? তখন আনসার হবে বেতনভুক্ত অন্য একটি পক্ষের উপর। পরিচালক বা মালিকগণ নীতি নির্ধারণ কাজে অংশগ্রহণ করে থাকেন। এই লাইনটি দিয়েও প্রশ্ন হতে পারে যে কোম্পানির পরিচালক বা মালিকগণ কোন কাজে অংশগ্রহণ করে থাকেন? তখন আনসার হবে নীতি নির্ধারণ কাজ। নীতি নির্ধারক কাজ। হ্যাঁ। 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোম্পানি ব্যবসায়ের সদস্যদের দায় সীমিত, এক মালিকানা বা অংশীদারি ব্যবসার মতো অসীম নয়। সদস্যদের দায় সাধারণত শেয়ার মূল্য ও প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ। আচ্ছা, প্রথম লাইনটা দেখো আমি আন্ডারলাইন করেছি। এই লাইনটা দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে কোম্পানি ব্যবসায়ে সদস্যদের দায় কেমন? তখন আনসার হবে সীমিত। সীমিত। সদস্যদের দায় কি দ্বারা সীমাবদ্ধ? সাধারণত শেয়ার মূল্য ও প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ। শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় হবে। হ্যাঁ, এখানে তোমরা বইতে একটা দায় শব্দ লাগাও। শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় বলতে বোঝায় একজন শেয়ার মালিক যেই মূল্যমানের অর্থাৎ যেই মূল্যের শেয়ার কিনে তিনি শুধু সেই পরিমাণ অর্থের জন্য দায়ী থাকবেন। অর্থাৎ যদি কোনো শেয়ার মালিক কোনো কোম্পানির 100 টাকা মূল্যের 100টি শেয়ার ক্রয় করেন তাহলে তার দায় শুধুমাত্র 10,000 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই 10,000 টাকা কিভাবে এলো? 100 টাকা মূল্যের 100টি শেয়ার, প্রত্যেকটা শেয়ারের মূল্য 100 টাকা। এরকম 100টা শেয়ার কোনো একজন ব্যক্তি কিনেছে, তখন তার দায় হবে 100 ইন্টু 100 করলে কিন্তু 10,000 আসে। দেখো, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায়। অর্থাৎ একজন ব্যক্তি যে মূল্যমানের শেয়ার কিনে তিনি শুধুমাত্র সেই পরিমাণ অর্থের জন্য দায়ী থাকবেন। তারপর হচ্ছে যে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করবে। আমি দেখো ব্র্যাকেটের ভিতরে রেখেছি, এটা অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে যে শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় বলতে কি বোঝায়। ঠিক আছে। অন্যদিকে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানিতে একজন, আচ্ছা, প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায় বলতে হবে। হ্যাঁ, দুইটা শব্দ একটু লাগাও। সীমাবদ্ধ দায় বলতে বুঝায় কোম্পানিতে একজন শেয়ার মালিক যে পরিমাণ শেয়ার ক্রয়ের জন্য প্রতিশ্রুতি দেন সেই পরিমাণ অর্থের জন্য দায়বদ্ধ থাকবেন। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে? একটা বলেছে যে যে মূল্যমানের শেয়ার কিনবে সেই পরিমাণ অর্থের জন্য দায়ী থাকবেন, আর প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায় বলতে বোঝানো হচ্ছে যে কোম্পানিতে একজন শেয়ার মালিক যে পরিমাণ শেয়ার ক্রয়ের জন্য প্রতিশ্রুতি দেন, অর্থাৎ কোম্পানির মালিক যারা থাকেন, পরিচালক যারা হবেন, তারা যেই পরিমাণ শেয়ার ক্রয়ের প্রতিশ্রুতি দেন সেই পরিমাণ অর্থের জন্য দায়বদ্ধ থাকবেন। ধরো কোনো মালিক প্রতিশ্রুতি দিল সে 50টি শেয়ার কিনবে, প্রতিটি শেয়ারের দাম 100 টাকা, তাহলে তার দায় কত হবে? প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায় 5,000 টাকা। হ্যাঁ, ভেরি গুড, 5,000 টাকা। লাস্ট বৈশিষ্ট্য দেখো, কোম্পানি ব্যবসায়ের পরিচালনা ও ব্যবস্থাপনায় গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধ অনুসরণ করা হয়। এই লাইনটাতে অনেক সময় প্রশ্ন হয় যে কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনটি অনুসরণ করা হয় বা কি ধরনের নীতি অনুসরণ করা হয়? তখন আনসার হবে গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধ।
শেয়ার মালিকগণ প্রত্যক্ষভাবে ভোট দিয়ে পরিচালনা পরিষদ নিয়োগ করেন। এইটুকুন দিয়ে প্রশ্ন হতে পারে যে শেয়ার মালিকরা কিভাবে ভোট দিয়ে পরিচালনা পরিষদ নিয়োগ করেন, তখন আনসার হবে প্রত্যক্ষভাবে। অথবা প্রশ্নটি ভিন্নভাবে হতে পারে যে শেয়ার মালিকগণ প্রত্যক্ষভাবে ভোট দিয়ে কাকে নিয়োগ করেন, তখন আনসার হবে পরিচালনা পরিষদ। পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক অর্থাৎ অনুযায়ী কোম্পানি ব্যবসা পরিচালিত হয়। এই লাইনটি দিয়েও প্রশ্ন হতে পারে যে কোম্পানি ব্যবসা পরিচালিত হয় কাদের সিদ্ধান্ত অনুযায়ী, তখন আনসার কি হবে বলো? পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী। ভেরি গুড, পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী। দেখতে পাচ্ছ সবাই? যা পড়লাম তার মধ্যে থেকে কিছু প্রশ্ন দিয়েছি। প্রশ্নগুলো একটু লিখে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। শিল্প বিপ্লব কি বলো তো কেউ একজন? শিল্প বিপ্লব মিস আমি বলি। হ্যাঁ বলো। মিস আমি বলি। আচ্ছা আচ্ছা, তোমার আগে একজন। হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি 1750 থেকে 1850 সময়ে ইউরোপের কৃষিতে, শিল্প কারখানায়, কয়লা উত্তোলনে ও পরিবহন ব্যবস্থায় যে প্রযুক্তিগত পরিবর্তন সাধিত হয় তাকে শিল্প বিপ্লব বলা হয়। ভেরি গুড। সেকেন্ড কোশ্চেন, যৌথ মূলধনী ব্যবসা কি অথবা কোম্পানি সংগঠন কি? প্রশ্ন ভিন্নভাবে হতে পারে কিন্তু আনসার একটি হবে। যৌথ মূলধনী ব্যবসা কি বা কাকে বলে? মনে আছে? দাগানো ছিল কিন্তু। জি মিস। কোথায় দাগানো ছিল বলো, কত পেজ? 47। 47 পেজে। গুড। শেয়ার কি কে বলবে? মিস আমি বলি। হ্যাঁ বলো। কোম্পানির মূলধনকে কতগুলো সমান অঙ্কের ক্ষুদ্র ক্ষুদ্র একক ভাবে ভাগ করাই হচ্ছে শেয়ার। না, কোম্পানির মোট মূলধনকে কতগুলো সমান ক্ষুদ্র এককে ভাগ করা হয়, এই প্রত্যেকটি একককে বলা হয় শেয়ার। শেয়ার। হ্যাঁ। শেয়ার মূলধন কি? নেক্সট কোশ্চেন, কে বলবে শেয়ার মূলধন কাকে বলে? কোম্পানি শেয়ার বিক্রি করে যে মূলধন সংগ্রহ করে সেটাকেই বলা হয় শেয়ার মূলধন। মনে থাকবে? বলো আমি কি বললাম, যে কোনো একজন বলো। কোম্পানি শেয়ার বিক্রির মাধ্যমে যে মূলধন সংগ্রহ করে তাকে শেয়ার মূলধন বলে। ভেরি গুড। 5 নম্বর প্রশ্ন, প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায় কি? একটু আগে পড়লাম আমরা। ঠিক আছে, কোথায় ছিল বলো? 48 পৃষ্ঠায়। শেয়ার মূলধন বলে। হ্যাঁ, 48 পৃষ্ঠার 8 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে পাবে। কোম্পানি সংগঠনকে স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান বলা হয় কেন? কত নম্বর বৈশিষ্ট্যের মধ্যে পাবে এই আনসার? আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দাও। কত নাম্বার? 2 নাম্বার। হ্যাঁ 2 নাম্বার পয়েন্ট। হ্যাঁ ঠিক আছে, 2 নম্বর বৈশিষ্ট্যটাই হবে এই প্রশ্নের আনসার। ভেরি গুড।
7 নম্বর প্রশ্ন, কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কি বোঝায়, অথবা কোম্পানি সংগঠনকে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী বলা হয় কেন? কোথায় পাবে? 3 নাম্বার 40 পয়েন্ট। পৃষ্ঠা 3 নাম্বার। হ্যাঁ, ঠিক আছে। লাস্ট কোশ্চেন, শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় বলতে কি বোঝায়? কোথায় পাবে? মিস 8 নম্বর। 8 নাম্বার। হ্যাঁ, 8 নম্বরে ব্র্যাকেট দেওয়া আছে, দেখবা উদাহরণ সহ সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো বাসায় আরেকবার রিভিশন দিবা, ঠিক আছে? এগুলো কিন্তু ক্লাসেও পড়ানো হয়েছিল। আচ্ছা, আজকের পড়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন নেই? না মিস। আচ্ছা, সবাই বই বন্ধ করে ফেলো। তাহলে আজকে যা পড়ালাম দেখি মাথায় কতটুকু আছে। ধরবো পড়া? রাজি সবাই? ওকে। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য কত? সবাই আনমিউট। 7 জন। 7 জন। ওকে। এরপরে ঝুমু আমাকে বলো, ঝুমু আনমিউট করো। ঝুমু আনমিউট করেছো। তুমি আমাকে বলো যে পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। ভেরি গুড। ঐতিহ্য, ঐতিহ্য আমাকে শুনতে পাচ্ছ? মিস তুমি আমাকে বলবা যে সর্বপ্রথম কোম্পানি আইন কি নামে পরিচিত ছিল? সর্বপ্রথম কোম্পানি আইন দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844 নামে পরিচিত ছিল। ভেরি গুড। বই দেখে বলছো না না দেখে বলছো? মিস আজকে তো পড়ালেন তাই মনে আছে। আচ্ছা, থ্যাংক ইউ। নিপা, নিপা আনমিউট করো। জি মিস। তুমি আমাকে বলো যে সর্বপ্রথম কোম্পানি আইন কোথায় পাশ করা হয়? ব্রিটেনে। কত সালে? 1844 সালে। ভেরি গুড, ঠিক আছে। রিয়ামণি, জি মিস। প্রশ্ন ধরেছি তোমাকে? মিস ওই যে প্রথমের কোশ্চেনের অ্যানসার দিয়েছিলাম আমি, কোনটা? যে First পাবলিক question লিমিটেড answer কোম্পানির দিয়েছি, madam। সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? আচ্ছা, ঠিক আছে। সাবরিনা, রোল 6। সাবরিনা, সাবরিনা শুনতে পাচ্ছ আমাকে? সাবরিনা শুনতে পাচ্ছ? আচ্ছা, তুমি আমাকে বলো বাংলাদেশে কত সালের কোম্পানি আইন অনুযায়ী সকল কোম্পানি ব্যবসা পরিচালিত হচ্ছে? 1994। আচ্ছা, ঠিক আছে। তাসমিম আক্তার, আমাকে শুনতে পাচ্ছ? তাসমিম আক্তার, তাসমিম আক্তার শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। তুমি আমাকে বলো ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাশ হয় কত সালে?
মনে না থাকলে বলো যে ম্যাডাম মনে নাই, আমি আনসার বলে দিব। 1850। কত? 1850। হ্যাঁ 1850, ঠিক আছে। ইউসরা, তোমার কি পড়া ধরেছি? ইউসরা, ইউসরা আমাকে শুনতে পাচ্ছ? পড়া ধরেছি তোমাকে? ম্যাম ফার্স্ট কোশ্চেন আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দিয়েছিলাম। সবাই ভালো থেকো, মানে এখানে সময় শেষ দেখাচ্ছে, ক্লাস শেষ হয়ে যাবে এখনই। সবাই ভালো থেকো, আর আজকে যা পড়ালাম এটা বাসায় আরেকবার রিভিশন দিবা, ঠিক আছে? আল্লাহ জি হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।